সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি পাবলিক টাইমসের নিয়মিত আয়োজন পাবলিক টকে। পাবলিক টকে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলার চেষ্টা করব এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল 5 আগস্ট পরবর্তী, সেই সরকারের একটা নিরপেক্ষ মূল্যায়ন আমরা করার চেষ্টা করব, কারণ এই সরকার মোটা দাগে বলতে গেলে তার সময় শেষ করেছে। আগামীকাল নির্বাচন, এই নির্বাচনের পরেই হয়তো 2-1 দিন পরেই নতুন সরকার দায়িত্ব নেবে, তারপরে এই সরকার বিদায় নেবে। তাই এই শেষ মুহূর্তে এসে সরকারের একটি আমরা নিরপেক্ষ মূল্যায়ন করার চেষ্টা করব দর্শকদের উদ্দেশ্যে। এবং সেই মূল্যায়নের জন্য আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং আপনার দর্শকদের শুভেচ্ছা। আমরা মোটা দাগে আসলে আলাপ করব যে এই সরকার আসলে প্রায় 18 মাস দায়িত্ব পালন করলো এবং 2024 সালের 5 আগস্ট পরবর্তী 8 আগস্ট সম্ভবত এই সরকার দায়িত্ব গ্রহণ করে। এবং এই যে সময়টা, এই সময়টা আসলে কেমন পারফরমেন্স করলো বা জনগণের যে প্রত্যাশা এবং যে বাস্তবতা, সেই বাস্তবতার নিরিখে আসলে তাদের পারফরমেন্সটা কেমন হলো, সেটাই যদি আপনি প্রথমে বলেন। ধন্যবাদ। মানে 24 পরবর্তী সময়ে অনেক আশা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি মানে আমাদের নোবেল বিজয়ী প্রথম মানে কি বলবো, সে হচ্ছে নোবেল বিজয়ী প্রথম প্রধান উপদেষ্টা। তো প্রধান উপদেষ্টা মানে সে তো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী পর্যায়ের একজন লোক। তো এখন তাকে যখন শুরুতে বসিয়েছিল, জনগণের অনেক আকাঙ্ক্ষা ছিল, জনগণ অনেক প্রাউড হয়েছিল, প্রায় সবাই কিন্তু লিখেছিল সোশ্যাল মিডিয়াতে তাদের অ্যাকাউন্টে যে আমাদের দেশে একজন নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা মানে গ্রহণ করেছেন আর কি। এখন হয়তো দেশটা অনেক ভালো দিকে যাবে। তিনি যেহেতু অর্থনীতিবিদ, দেশ অর্থনীতির দিক থেকে কিছুটা হলেও আগাবে বা ওনার কাছ থেকে কিছু নতুন অ্যাটলিস্ট আর কি অর্থনৈতিক রিফরমেশন সেটা মানুষ আশা করেছিল। তো ওভারঅল মানুষ খুবই এক্সাইটেড ছিল ওই সময়টাতে। ওভারঅল মানে সাধারণ জনগণের কথা বলছি বা আপনি সোশ্যাল মিডিয়াতে মানে যারা পোস্ট দিয়েছে সেটা নিয়ে যদি একটা সার্ভে করেন, সেই সার্ভেতেও দেখবেন এরকমই দেখা গেছে। তো এখন দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে বিদেশ থেকে বিভিন্ন মানুষ এনে, যে আশিক সাহেব সহ বা ওনার গ্রামীণ ব্যাংকের ওনার নিজের যারা কলিগস, এই সমস্ত মানুষ বা ওনার পছন্দের মানুষ নিয়ে উনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। এখন উনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন সেটা নিয়ে আমার মানে একটা সমালোচনা আছে। তো আমি মূলত ব্যক্তিগতভাবে এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের তেমন কোনো সাকসেস দেখিনি। এখন এখানে আপনি বলতে পারবেন বা সাধারণভাবে যারা এই সরকারকে সাপোর্ট করে আর কি, তারা বলে থাকে যে একটা ভঙ্গুর অবস্থায় বা কোনো আর কি বিপ্লব অথবা কোনো আন্দোলন পরবর্তী মানে বিশাল একটা আপরাইজিং হয়েছে। তো এই পরবর্তী সময়ে যখনই যে সরকারই মানে এই ভঙ্গুর অর্থনীতি বা ভঙ্গুর দেশটাকে, যে সরকারই হাল ধরবে এই দেশটার, তারাই ফেল করবে মেজারেবলি, বা তারা এত সহজে এটাকে আর কি প্রবলেমগুলিকে ঠিক করতে পারবে না। ব্যাপারটা যে একেবারে মানে মিথ্যে বা অমূলক তাও কিন্তু না, এটা সত্যি কথা। মানে
নির্বাচিত, তারা তো কোনো নির্বাচিত দলও না, বা তাদের কোনো দল কেন্দ্রিক। দলগুলির কি হয়, প্রত্যেকটা দলেরই নিজস্ব কিছু এজেন্ডা থাকে, মানে দেখবেন যে দলের সবাই সবাইকে চেনে এবং তাদের কিছু নিজস্ব স্ট্র্যাটেজি থাকে, তাদের ম্যানিফেস্টো থাকে। নির্বাচনের আগে তারা ইশতেহার দেয় তাদের। এই যে বিএনপির যেমন 31 দফা আছে, জামাতের আছে, সবারই আছে। তো ওই হিসেবে তারা কাজ করে এবং ওইগুলির সাথে দীর্ঘদিন ধরে ওনাদের যে দলের লোকজন তারা পরিচিত থাকে, যে এইভাবে আর কি তারা কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে, বা দেশের জন্য তারা এই করবে। তো এই যে মানে আহ, অন্তর্বর্তীকালীন যে সরকার, সে হঠাৎ করে এসে বসেছে এবং যারা ওনার সাথে আর কি এসছেন, তারা দেখা যায় যে ওনার বিজনেস আর কি কলিগস বা ওনার পছন্দের লোকজন। যেমন উনি এর মধ্যে থেকে এনসিপির যে এখন যে এনসিপিতে জয়েন করেছে, বা স্টুডেন্ট যে উপদেষ্টাও নিয়েছিলেন 3 জন। তো অলটুগেদার যাদেরকে বসিয়েছেন তাদের কারোই সরকার চালানোর কোনো অভিজ্ঞতা নাই। এট দ্য সেম টাইম ভীষণ অযোগ্য লোকজনকে তিনি রিক্রুট করেছে। যেমন ধরেন স্বাস্থ্য উপদেষ্টা, তার যে অবস্থা আপনি যদি দেখেন, বা প্রাণী সম্পদ যে উপদেষ্টা, এই ধরনের মানুষগুলিকে যে বসিয়েছেন, তাদের কিন্তু এই সমস্ত সেক্টরে কোনো আর কি অভিজ্ঞতা নেই। তো অভিজ্ঞতা না থাকায় মানে তাদের পক্ষ থেকে আমি তেমন কিছু দেখিনি। আজকে দেখলাম প্রাণী সম্পদ উপদেষ্টা ইলিশ মাছ নিয়ে বলছিলেন যে আমরা ইলিশ মাছ ইয়ে করতে পারিনি, মানে দাম নিয়ন্ত্রণ করতে পারিনি। দাম নিয়ন্ত্রণ করতে এই জন্য পারিনি যে জেলেরা জাটকা অবস্থায় ধরে ফেলে। মানে সোজা কথা, যুক্তি বা যৌক্তিক কথাবার্তা আমি খুব একটা এখানে কারো শুনিনি। ঠিক আছে? তো তারপরে বাচ্চা পোলাপান ধরে, মানে এটা হচ্ছে আমার মানে আমি খুব দুঃখ প্রকাশ করি, আমি একজন শিক্ষক। আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। ধরেন আমার কিছু স্টুডেন্ট আছে, ধরেন খুব মেধাবী। হ্যাঁ, আমি শিক্ষক, আমি ক্লাসে পড়াই তাদের। এখন তাদের মেধায় এত আমি মানে এক্সাইটেড হয়ে তাদের ধরে যদি শিক্ষক বানিয়ে দেই, তাহলে কি হবে? শিক্ষকতা করার জন্য তার তো স্কিল দরকার, তার একটা নির্দিষ্ট যোগ্যতা প্রয়োজন। তো এই যে একটা আন্দোলন পরবর্তী সময়ে ধরে এনে হুট করে একদম, মানে আন্দোলনটা করলো 36 দিন। 36 দিন আন্দোলন কেন করেছিল? চাকরি পাওয়ার জন্য। মুক্তিযোদ্ধা কোটা তারা চায় না, সেই কোটা তারা রিফরমেশন চেয়েছে, বা কোটা বাতিল বা রিফরমেশন যা চেয়েছে সেটার জন্য তারা আন্দোলন করেছে, সরকারি চাকরির জন্য। সে ধরে সেই গুলিকে নিয়ে বানিয়ে দিয়েছে আপনার ইয়ে, মানে উপদেষ্টা, মন্ত্রী। তাহলে আপনি কোনো অনভিজ্ঞ, আনপ্রিপেয়ার্ড, একটা কথা মনে রাখবেন, আপনার অভিজ্ঞতা যদি নাও থাকে, আপনার একটা প্রিপারেশন তো থাকবে। এখানে কার প্রিপারেশন ছিল? ইভেন এই যে প্রফেসর ইউনুস, তারও তো কোনো প্রিপারেশন ছিল না। এখন আপনি যদি আনপ্রিপেয়ার্ড একদল লোককে এনে বসান, তাহলে তারা কি যোগ্যতার পরিচয় দিবে? কখনো দিবে না। তারা তো অযোগ্যতার পরিচয় দিবে, এবং তারা অযোগ্যতারই পরিচয় দিয়েছে। কিছু কিছু জায়গায় তারা কিছু কিছু রিফরমেশন করতে চেয়েছে, পুলিশের পোশাক পরিবর্তন করেছে, এবং খুবই মানে দুঃখজনক কালার টালার, যেটা মানে আপনি রাস্তায় নামলে পুলিশকে আর সাধারণ মানুষকে ওটা আইডেন্টিফাই করতে পারবেন না। আগের পোশাকটা সবুজ বা কি একটা কালার ছিল, ওইটা দেখলে বোঝা যেত। যাই হোক, এখন ক্যামোফ্লাজ কিছু দেওয়ার চেষ্টা করেছে কিনা, সেটার কি কোনো সাইকোলজিক্যাল রিজন আছে কিনা আমি সেটা জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা একটা আননেসেসারি ওয়েস্টেজ অফ মানি। আপনি নিশ্চয়ই দেখেছেন বিগত দিনে এই যে সরকারের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেটাও চালাতে, সরকারের নিজস্ব যে খরচ, দেশ চালাতে যে টাকা পয়সা, সেই টাকা পয়সা তারা ঋণ করে চালিয়েছে। পুরা দেশটা ঋণ নিয়ে, সোজা কথা ধার করে সরকার দেশ চালিয়েছে। ঠিক আছে? কোনো জায়গা থেকে বিনিয়োগ বন্ধ,
গার্মেন্টস সেক্টর মোস্টলি কলাপস করেছে, সব জায়গায় বিনিয়োগ বন্ধ, বিপুল পরিমাণে দারিদ্রতা বেড়েছে। এই হেন অবস্থা, আমি আরো বলবো, আপনি মনে হয় কিছু বলবেন, তারপরে আমি বলছি। আমি জাস্ট না, আমি যেটা বলছিলাম যে আপনি একটা মোটামুটি দাগে প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে একটু বললেন। আ নির্বা এই সরকারের তো আসলে ধরেন একটা বড় এজেন্ডা ছিল। আ কয়েকটা আমরা যদি মোটা দাগে বলি। একটা হলো আপনার সংস্কারের বিষয় ছিল। একটি আ আ আইনশৃঙ্খলা পরিস্থিতি আ উম একটা ব্যাপার ছিল। পাশাপাশি একটি আ রাজনৈতিক যে সংকট, অস্থিরতা সেগুলো কাটানো। তারপর অর্থনৈতিক যে বিষয়, সেই বিষয়গুলা ছিল। আমি ১ম অবস্থায় যেটা আপনাকে আরেকটু বিষয় জানতে চাই যে ধরেন এই সরকারের যে সংস্কার আ যে উদ্যোগগুলো নিয়েছিল, সেই উদ্যোগগুলো নিয়ে আপনি এবং সংস্কার কার্যক্রম নিয়ে আপনি কি মূল্যায়ন করবেন? আমি সংস্কারের ব্যাপারটা খুব প্রাইমারি কিছু সংস্কার যেটা না হলেই নয়, সেগুলা তারা করতে পারত। এই যে পুলিশের পোশাক পরিবর্তন করা, এটা কোনো সংস্কার না। এটা দিয়ে কোনো কিছু হয়নি। পুলিশ বাহিনীর সংস্কার তারা কি করতে পারত? তারা ট্রেনিং প্রোগ্রাম করতে পারত, তাদের জন্য মোটিভেশনাল প্রোগ্রাম করতে পারত, পুলিশকে আবার ফিরিয়ে আনা, তারা যাতে কাজ করার মানে অনুপ্রেরণা পায়, এগুলি না প্রয়োজন ছিল। তাদের পোশাক পরিবর্তন করে বিরাট কোনো পরিবর্তন হয় নাই। একটা ভালো কাজ করেছে যে ওই যে মহিলা বিষয়ক অধিদপ্তরের নাম চেঞ্জ করে নারী বিষয়ক অধিদপ্তর রেখেছে, সেটা ভালো, আমার কাছে এই কাজটা ভালো লেগেছে। এছাড়াও অর্থনৈতিক কিছু জায়গায় তারা সংস্কার করতে চেষ্টা করেছে। তারপরে হচ্ছে তারা বলেছে যে তারা নিহত গুম হওয়া মানুষের যে ঘটনাগুলি সেগুলি পুনরায় তদন্ত করবে, সেই উদ্যোগ নেয়ার তারা চেষ্টা করেছে, তারা সেই সংস্কারের কথা বলেছে। এবং সেটা আসলে কিছু হয়েছে কিনা জানি না, তবে তারা বলেছে জাতিসংঘের তদন্ত দলও আমন্ত্রণ করবে বা করা হয়েছিল। তারপরে তারা ওই যে বিচার ও আইনি প্রক্রিয়ার পুনরুদ্ধারের যে প্রচেষ্টা তারা করতে চেয়েছিল, সেটা একটা সংস্কার। কিন্তু দেখেন, তাদের দায়িত্ব সংস্কার না। মানে এত ডিপ সংস্কার, তারা সংস্কার করে নির্বাচনটাকে অনেক পিছিয়ে দিয়েছে। তাদের উচিত ছিল, আমার হিসেবে বা আমি যদি অ্যানালাইজ করি, সেক্ষেত্রে আমি বলবো যে তারা একটা ভালো নির্বাচন, তারা হচ্ছে অন্তর্বর্তীকালে ইন্টারিম, তারা মধ্যবর্তী একটা সরকার থাকবে দেশের। মানে একটা সরকার ছিল, সেই সরকারকে একটা গণ-অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটানো হয়েছে। এখন সে যেটা করবে যে নতুন যে সরকার যাতে আসতে পারে, সুন্দর একটা নির্বাচন দিবে এবং নতুন দলীয় সরকার একটা এসে, যাদের অভিজ্ঞতা আছে পূর্বে দেশ চালানোর, বা একটা দলের তো নিজস্ব ম্যানিফেস্টো আছে, সেই কিন্তু হিসেবে এই তারা জায়গায় সংস্কার কিন্তু এই করবে। জায়গায় আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই। জি। ধরেন এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়টিতে যে বিষয়টি নিয়ে সবচেয়ে আলোচিত হয়েছিল যে, যেহেতু একটা বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে কিছু সংস্কার প্রয়োজন। যেমন ধরেন এই যে তত্ত্বাবধায়ক সরকার অথবা যে সাংবিধানিক যে বিষয়গুলো, অর্থাৎ যাতে আবার নতুন করে কোন সরকারই মানে একনায়কতন্ত্র বা এই ধরনের যে বিচারহীনতা এই জায়গাগুলোয় ফিরতে না পারে, সেজন্য সংস্কারটা জরুরি বলে সবাই বলছিল। এবং সেই মোটা দাগে যে যেহেতু আপনার রাজনৈতিক যে দলগুলো আছে তারা ক্ষমতায় গেলে আসলে সংস্কার করতে চায় না। এইজন্যই এই সরকারকে সংস্কার করার একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছিল মানে বা আপনি কি বলবেন আমাকে, আপনাকে একটু জিজ্ঞেস করে, আপনি সাংবাদিক মানুষ, আপনি কি সংস্কার দেখেছেন এই ১৮ মাসে? আপনি একটু বলবেন না, কাইন্ডলি? আমি 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 আপনার কাছে সেই বিষয়গুলো আমি জাস্ট আপনাকে না, প্রশ্ন না, রাখার আমি ট্রুলি আমি আপনার কাছে একটু ওপিনিয়নটা জানতে চাচ্ছি যে মানে তাদেরকে জনগণ আ মানে দায়িত্ব দিয়েছে সংস্কার করা, তত্ত্বাবধায়ক সরকার। এখন আপনি দেখেন, এখন যে উম একটা দলীয় সরকার আসলো, তারা যদি সংস্কার করে যায়, তারা তো সংস্কারের প্রস্তাব দিয়েছে, তারা না হ্যাঁ, না ভোট দিয়েছে, তাই না? জুলাই চার্টার তারা হ্যাঁ, না ভোট দিয়েছে, তারা বিভিন্ন ধরনের পরিবর্তন তারা চাচ্ছে অ্যাকর্ডিং টু জুলাই চার্টার। এখন এগুলি যদি পরবর্তীতে যে দলীয় সরকার, সে যদি
বাতিল করে দেয় দু একটা, তারপর বিএনপির তো নোট অফ ডিসেন্ট আছে, জামাতেরও নোট অফ ডিসেন্ট আছে, এনসিপি স্বাক্ষরই করে নাই, তাহলে তাহলে আপনি আমাকে বলেন যে এখন যারা কিনা সবচেয়ে বেশি সবচেয়ে বড় স্টেক হোল্ডার বলে দাবি করে, তারা নিজেরাই হচ্ছে আপনার স্বাক্ষর করে নাই। এখন আপনি দেখবেন যে এখন এই যে তত্ত্বাবধায়ক সরকার, এই এই ব্যাপারটা যদি দলীয় সরকার যে কেউ আসে, জামাত আসুক বিএনপি আসুক, তারা যদি এই জিনিসটাকে আর কি না চালু করে, তাহলে ওই যে সংস্কার বা সংস্কার প্রস্তাবনা, ওইটার কি কোনো দাম আছে? সেটা কি করতে পারে কিনা? বিগত দিনে তো তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেটা বাতিল হয়েছে না, আবারও বাতিল হওয়া সম্ভব কিনা? সুতরাং জনগণের চাহিদায়, মানে এই সরকার যা কিছু করেছে সবকিছু হচ্ছে তাদের নিজস্ব চাহিদা, এভাবে তারা পরিবর্তন করতে চেয়েছে। এনসিপি যেভাবে চেয়েছিল, তা এনসিপির মানে মনে হয় যেটা হয় যে এনসিপি ঠিক যেভাবে চাবে সেভাবে করতে হবে, একদম হুবাহু শতভাগ তাদের চাহিদা পূরণ করতে হবে। যেহেতু শতভাগ চাহিদা পূরণ করতে পারেনি, সেহেতু তারা স্বাক্ষর করে নাই। সুতরাং এই যে সংস্কার, তারা দীর্ঘমেয়াদী কোনো সংস্কার তাদের দায়িত্ব না, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এবং এই সংস্কার করবে হচ্ছে যে দলীয় সরকার, সে এসে তারা একটা প্রস্তাব দিয়ে গেছে, জুলাই চার্টার বানিয়ে রেখেছে, সেই হিসেবে তারা যে জিনিস যেগুলিকে মানে সেটা যদি যুক্তিযুক্ত হয় সেটা করবে, তারা সেই সংস্কারটা করবে। এখন আপনি দেখেন, এই জুলাই চার্টার যদি বাস্তবায়নও হয়, ধরেন হ্যাঁ জিতেও যায়, আপনার বা আমাদের কেন মনে হচ্ছে যে ওই সরকার আর ফ্যাসিস্ট হতে পারবে না বা ডিকটেটর হতে পারবে না? ডিকটেটর হতে কি, যে ডিকটেটর হতে চায় বা যে ফ্যাসিস্ট হতে চায়, কোনো শক্তি কি তাকে ওই ইয়ে রোধ করতে পেরেছে কোনোদিন? মানে একেবারে গণতান্ত্রিক একটা সংবিধান, একদম আমাদের মনের মতো একটা সংবিধান থাকা সত্ত্বেও, যদি থাকেও বা আমরা পরিবর্তন করে এমন একটা সংবিধান আমরা আমরা তৈরি করি যেটা কিনা, যেখানে কোনোভাবেই ফ্যাসিজমের সুযোগ নাই, কোনোভাবে ডিকটেটরশিপের সুযোগ নাই, যেখানে শুধু গণতন্ত্র থাকবে, আপনার কি মনে হয় না সেটাও ম্যানিপুলেট করে কেউ ফ্যাসিস্ট হতে পারে? চাইলে পারে কিনা? হ্যাঁ, সেটা তো আমরা দেখেছি যে ধরেন বিগত সময়গুলোতেও আমরা দেখেছি যে অনেক কিছু ছিল কিন্তু সেগুলো পরে বাদ দেওয়া হয়েছে বা আবার সংযুক্ত করা হয়েছে। এটা আসলে শুধু আইন কানুন দিয়ে তো আসলে সবকিছু হবে না। মানুষকেও আসলে কি বলে ঠিক হইতে হবে, বা যারা রাজনীতি করছে তাদেরকেও আসলে মনে প্রাণে ঠিক হইতে হবে, তাহলে আসলে হবে। শুধু আইন আরেকটা কানুন কথা আমি বলি শাহিন ভাই, যে ধরেন জি আপনার দেশের অধিকাংশ মানুষই হচ্ছে কম পড়াশোনা জানা, পড়াশোনা জানা মানুষ মুষ্টিমেয়, তো জনগণকে বোকা বানানো অত্যন্ত কঠিন। এখানে কি কি পরিবর্তন করে তারা ফ্যাসিস্ট হয়ে যেতে পারে, এই জিনিসটা এই জিনিসটাকে রোধ করা বাংলাদেশের গণমানুষের কতদূর আছে, আমার সে ব্যাপারেও আমার সন্দেহ আছে। সুতরাং জি এই যদি যদি নতুন যে সরকার আসবে, তার যদি সদিচ্ছা না থাকে, সে যদি না চায়, সে যে কোনো মুহূর্তে ফ্যাসিস্ট হতে পারে। জি। আচ্ছা, আরেকটা বিষয়, এটা তো আমরা সংস্কার নিয়ে একটা মোটামুটি করলাম। তার চেয়ে সবচেয়ে বড় একটা যে ব্যাপার ছিল যে নির্বাচন, একটি নির্বাচন দেওয়া এবং নির্বাচনের পরিবেশ তৈরি করা। এই সরকারের সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন আয়োজন এবং নির্বাচনে যে নিরপেক্ষতার বিষয় এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার যে কথা, সেই জায়গাটা আসলে তারা কতটুকু পূরণ করতে পেরেছে, বা তারা আসলে এই পরিবেশটা আসলে কতটুকু করতে পারলো, নির্বাচনের অবস্থাটা আর কি, সেটা যদি একটু বলেন। আচ্ছা, আমি যেটুকু ছোটবেলা থেকে দেখেছি, যেহেতু বাংলাদেশে জন্ম, বেড়ে ওঠা, আমার ছোটবেলা থেকে মনে পড়ে যত নির্বাচন, সব জায়গায় হচ্ছে আপনার ভীষণভাবে গন্ডগোল হয়েছে, ভীষণ মানে প্রতিহিংসার রাজনীতি হয়েছে, জ্বালাও পোড়াও,
হত্যা সবই হয়েছে। তো সেক্ষেত্রে যে আজ পর্যন্ত ওরকম যে ভীষণ আম, মানে গোলাগুলি বা বড় ধরনের কোনো উম, খুব বিরাট আকারে তেমন কোনো অঘটন এখন পর্যন্ত দেখা যায়নি। কিন্তু আজকে যেটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, সেখানে অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি হচ্ছে ওই যে জামাতের একজন আমির টাকা নিয়ে মানে 50 লক্ষ টাকার উপরে নিয়ে এটা ধরা প্রায় পড়েছে, ৭০ এবং লাখের জামাত, কাছাকাছি হ্যাঁ ধরুন। হ্যাঁ, এবং সেখানে আরেকজন 7 লাখ টাকা নিয়ে ধরা পড়েছে, এবং জামাত সেখানে প্রেস ব্রিফিং দিয়েছে, তারা বলছে যে এটা তার ব্যবসার টাকা। ওই লোকের আবার ওয়াইফ বলছে এটা তারা গার্মেন্টস এর ব্যবসা করে সেটার টাকা। এখন গার্মেন্টস এর ব্যবসা একটা গ্রামে এত বিপুল পরিমাণে টাকা তারা মানে না, ক্যাশ ক্যারি এটাতে করছে, এটা আমার কাছে খুব অবাক লেগেছে। এটার আবার একটা ব্যাখ্যা যেমন দিয়েছে যে জামাতের পক্ষ থেকে, যে আপনার ঢাকা থেকে যে টাকাটা যখন নিয়েছে তখন এইখানকার আপনার যে কি বলে বিমানবন্দর কর্তৃপক্ষ সেটার একটা এখানে একটা ক্লিয়ারেন্স দিয়েই গেছে, মানে যেহেতু ঢাকা থেকে গেছে সেটার একটা ব্যাখ্যা দিয়েছে যে টাকাটা যেহেতু মানে এখান থেকে দিচ্ছে তাহলে কেন এটা ধরা হচ্ছে। এটা জামাতের পক্ষ থেকে একটা অভিযোগও কিন্তু বলা হচ্ছে যে এটা আসলে ইচ্ছা করে হ্যাঁ, এইটা একটা মানে নির্বাচনের সময় তাদের এই পরিমাণ টাকা নিবে, যেখানে এক সপ্তাহ প্রায় বন্ধ থাকবে ব্যবসা বাণিজ্য, সব দোকানপাট বন্ধ। তারা এই সময় তাদের কি কারণে টাকা লাগবে? এই যে বিকাশও তো করা যাচ্ছে না, বিকাশ বলেন, রকেট বলেন, তারপরে আরো যে সমস্ত ট্রানজেকশন সেগুলি করা যাচ্ছে না। তো এখন এই 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 যে বিভিন্ন জায়গায় ধরা পড়ছে জামাতের লোকজন, সেই যে এই ব্যাপারগুলি তো আপনি তাদের, জামাত এখন পর্যন্ত স্বীকার করেছে, আজ পর্যন্ত কিছু দেখেছেন? কিছু তারা যা খুশি নারীদের গালিগালাজ করবে, বেশ্যা বলবে, এই বলবে, সেই বলবে, তারপর তারা বলবে কি স্লিপ অফ টাং, ভুলে বলেছে, ঠিক আছে, এইগুলি বলে। এদের তো কোনো লজ্জা নাই। লজ্জা থাকলে মানুষ এগুলি কথা বলে না, যে এই সমস্ত বারবার বলে যাচ্ছে আর কোনো কিছু তো তারা স্বীকার করবে না। ঠিক আছে, তো আমার কাছে এই ব্যাপারগুলি ছাড়া আহ, এছাড়া তেমন কোনো মানে বিগত দিনে যেমন আম, আপনার নির্বাচনী হাল হকিকত যেরকম ছিল, আম, তার থেকে যে খুব একটা খারাপ পরিস্থিতি সেটা মনে হচ্ছে না আমার তার মানে কাছে মোটা আর দাগে বলা যায় যে হুম। একটা মোটামুটি একটা পরিবেশ হয়েছে নির্বাচনের, হ্যাঁ, যাতে যেখানে সহিংসতা ওইভাবে হচ্ছে না এবং আপাত দৃষ্টিতে এখন মনে হচ্ছে পর্যন্ত না হ্যাঁ জি, হ্যাঁ, এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না যে সরকার কোনো একটি দলকে প্রেফারেন্স দিচ্ছে বা ওরকম ইয়ে করছে, এটা মোটা দাগে এক ধরনের তবে বলা যায়। সরকার সরকার যে প্রেফারেন্স দিচ্ছে সারাটা সময়, সেই ব্যাপারে আমার একেবারে আম, বিন্দু মাত্র ইয়ে নাই। মানে আমি তো শুরু থেকেই দেখেছি সরকার তো মূলত হচ্ছে আপনার এনসিপির। সে বলেছে না যে প্রধান কিন্তু উপদেষ্টা বললো না যে কিন্তু ছাত্ররা তার এনসিপি কিন্তু নিয়োগকর্তা। হ্যাঁ, তাহলে সেটা কিন্তু এনসিপি যাহা বর্তমান তাহাই অবস্থায় তো এসে জামা। বর্তমানে কিন্তু সেটা চেঞ্জ হয়েছে এবং বর্তমানে কিন্তু আমি দেখলাম এনসিপি সম্ভবত যেই সরকার আসলে মানে এখন আর মানে মানে জনগণের আমাদের যেরকম ইচ্ছা আকাঙ্ক্ষার সরকার, সেই সরকার সেই জায়গায় নাই, এটাও কিন্তু এসেছে। মানে এখন আসলে কারোর জন্য সরকার হচ্ছে আপনার কি বলে নিরপেক্ষ না, এরকম একটা অবস্থা। হ্যাঁ, সরকার আম, আম, আমি বলবো এই সরকার পক্ষপাত দুষ্ট সরকার, সব সময় পক্ষপাত দুষ্ট। কিন্তু এখন যেহেতু তাদের বাধ্য হয়ে মতের বিরুদ্ধে, তাদের ইচ্ছের বিরুদ্ধে, এবং তাদের এই সরকারের যারা পছন্দের দল তাদের ইচ্ছের বিরুদ্ধে নির্বাচন দিতে হয়েছে, এখন তারা মাইনকা চিপায় পড়ে মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। আমার কাছে তাদেরকে জীবনেও ফেয়ার মনে হয় না, তারা জীবনেও ফেয়ার না। কারণ আমাদের যে প্রফেসর ইউনুস, সে একেবারে প্রথম থেকেই প্রতিহিংসার রাজনীতি করেছে। এই সরকার মবকে উস্কে দিয়েছে। মব এই হেনভাবে বাড়ার পেছনে সম্পূর্ণ দায়ভার এই সরকারের। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
এই সরকার একটা ব্যর্থ সরকার, এবং এই ব্যর্থতা তারা ইচ্ছে করে করেছে। যেমন ধরেন এই কিছুদিন আগেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলে, এই যে 2-3 দিন আগে, যে দেশে কোনো মব নাই, এই দেশে কোনো মব নাই, এবং এই যে সরকার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছে এরা মব না, এরা প্রেসার গ্রুপ। এই কথাগুলি, এবং মবকে মব বলতে দেয়া যাবে না, এই জন্য মানুষের মনে প্রেসার তৈরি করেছে। একটা সময় মবকে মব বলতে ভয় লাগতো, কারণ সরকার চায়নি যে আপনি মবকে মব বলেন। সুতরাং তাদেরকে, তারা, তাদের শক্তি ছিল হচ্ছে মব। তারা নিজেরাই তাদের নিজেদের যেই দাবি দয়া, সেটা এনসিপির মাধ্যমে অথবা জামাতের মাধ্যমে সেগুলি পেশ করার জন্য আমার যেটা মনে হয়েছে যে তারা এই মবকে উস্কেছে, এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিগত দিনে এত মানে জ্বালাও পোড়াও, দেশটার অর্থনীতি যে এমনি তো ধ্বংসপ্রাপ্ত একটা অর্থনীতি, তারপরে আরো ধ্বংসের মুখে মানে দাঁড়ানোর জন্য তাদের এই মব সহিংসতা একটা বড় রোল প্লে করেছে। দেশের অধিকাংশ, দেশের যে পরিমাণ ইয়ে সম্পদ, যে অবকাঠামো আপনার ধ্বংস করেছে মব, যে পরিমাণ ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে মব, সেটার অর্থনৈতিক যে মানে সেটাকে যদি আপনি ক্যালকুলেট করেন, সেটা কত বড় অঙ্কের টাকা হবে, সেটা হিসেব এখনো আসেনি। সেটারও একটা হিসেব আসা উচিত, যে মব এবং এই সরকার যাই মবকে উস্কেছে, সেই উস্কিয়ে দেওয়া মব কি পরিমাণ অর্থনৈতিক ক্ষতি এই দেশে করেছে সেটাও দেখতে হবে। আর এট দ্য সেম টাইম আপনি দেখবেন যে আমি বলেছি না, ঋণ নিয়ে দেশ চালিয়েছে তারা, শুধু দেশ চালাতে তাদের ঋণ করতে হয়েছে, এবং তারপরেও তারা বেহুদা টাকা খরচ করেছে বিভিন্ন জায়গায়। এই যে হ্যাঁ না ভোটে, হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে সরকারের কত টাকা খরচ হয়েছে আপনি দেখেন। এই ধরনের মানে কার্যক্রম যেগুলি কোনো প্রয়োজন নাই, সেই সমস্ত জায়গায় তারা টাকা খরচ করেছে, টাকা খরচ করে টাকাগুলি ওয়েস্ট করেছে, যেখানে জানে যে দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। ঋণের পরিমাণ দ্বিগুণের বেশি, 16 কোটি, মানে 16 কত জানি, আপনার কি মনে আছে কিনা, আমি দেখে বলতে পারবো ঋণের পরিমাণটা কত, হিউজ পরিমাণ। জি, আচ্ছা, আরেকটা বিষয় বলি, সেটা হলো যে যেমন আজকে আমরা যেমন এই সরকার আসার পরে একটা সাংবাদিকদের একটা ইয়ে ছিল, সাগররুনি হত্যাকাণ্ড বিষয়টির একটা সুরাহা হবে, বা অর্থাৎ যে ওই যে আপনার চার্জশিট জমা দেওয়ার যে বিষয়টি, সেটিও হয়তো হবে। কিন্তু 14 বছরের যে এই ঘটনাটি, সেটি অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সময়টিতেও হলো না, এবং অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই হত্যার বিষয়ে কোনো কাজ করেনি, এমন একটি অভিযোগ করেছেন সাগরের মা। এই জায়গাটায় আপনি আসলে কি বলবেন, যে মানে অর্থাৎ বিচার এবং আইন ও বিচারের ক্ষেত্রে এই সরকারের আপনার সাফল্য বা মানে কতটুকু কি করতে পারলো, সেই জায়গাটায় যদি একটু বলেন। এই সরকারের বিচারটা সম্পূর্ণ হচ্ছে একটা আওয়ামী বিরোধী বিচার প্রক্রিয়া ছিল, যেখানে তাদের মূল টার্গেট ছিল হচ্ছে আওয়ামী লীগ। সেক্ষেত্রে আসলে যে খুবই সাকসেসফুলি, যেমন আইনের চোখে সবাই সমান, যে তারা একটা প্রতিহিংসার রাজনীতি করেছে, যেমন দেখবেন যে আইনের চোখে সবাই সমান, বা একটা মানে যে সমস্ত জায়গায় ভালোভাবে আইনের প্রয়োগ দরকার, বা এই ধরনের যে আপনি সাগররুনি বলেন বা এই ধরনের কেস, সেগুলিকে যে সূক্ষ্মভাবে তদন্ত করে একটা রেজাল্ট দেওয়া, সেগুলি তারা আসলে করতে পারেনি। এই ক্ষেত্রে আসলে তারা ভীষণভাবে ব্যর্থ হয়েছে। তো এটাই আমি মনে করি। আপনার মিউট করা। আরেকটি বিষয় যেটা আপনি এর আগে বলছিলেন, সেটা হলো যে এই 24 আগস্ট পরবর্তী, মানে 24 আগস্ট পরবর্তী একটা রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, আগে থেকে যেটা ছিল সেটা প্রকট আকার ধারণ করেছে, এবং সেইটা এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আসলে এই রাজনৈতিক সংকট কতটুকু কমলো, এই যে নাকি নতুন করে আসলে এই নির্বাচন পরবর্তী নতুন করে একটা অনিশ্চয়তার
যাত্রা করবে না কি করবে? আসলে সংকট কি আমরা কমাতে পারবো কিনা দ্রুতই? আমি একেবারেই মানে কোনো আম লুকাছুপি না করে একেবারে ডাইরেক্ট বলতে পারি, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমার মনে হয় আইন শৃঙ্খলা ব্যবস্থা বলেন বা রাজনৈতিক প্রতিহিংসা কমবে। কিন্তু জামাত যদি ক্ষমতায় আসে তাহলে প্রতিহিংসা বাড়বে। আবার জামাত এবং এনসিপি বিএনপির আর কি বিরোধী দল হিসেবে থাকলেও এনসিপি ভয়াবহ ডিস্টার্ব করবে, কারণ প্রত্যেকটা ছোটখাটো ব্যাপার নিয়ে তারা আর কি এখানে ঝামেলা করবে, সেটা বিরোধী দল করতেই পারে। গণতন্ত্রের আসলে গণতন্ত্র বলতেই তো এমন যে কেউ বিরোধিতা করবে, একটা স্ট্রং বিরোধী দল থাকবে। তবে জামাত যদি ক্ষমতায় আসে কোনোভাবে তাহলে এই দেশের অবস্থা খুবই নাজুক হয়ে যাবে, এ ব্যাপারে আমি শিওর। বাট আচ্ছা, এই বিএনপি জায়গায় আসলে আমার মনে হয় একটা একটু আশানুরূপ পরিস্থিতি হতে পারে, সেটা আমার তারেক রহমানের কথাবার্তা দেখে মনে হচ্ছে। কারণ ওনাকে আমি দেখেছি, উনি ইভেন যে অ্যানিমলের প্রতিও ওনার সহানুভূতি আছে, এবং ওনার যে ম্যানিফেস্টো সেই অনুযায়ী যদি কাজ করতে পারেন, কাছাকাছিও যদি যেতে পারেন, এবং উনি যদি ওই সেন্টারে আছে, সেন্টারে থেকে সেন্টার রাইটে না যাওয়ার চেষ্টা করে, তাহলে ওনারা আচ্ছা, ভালো এই করতে জায়গায় পারে আমি আপনাকে অতীত আপনাকে থেকে একটা শিক্ষা নিয়ে। জি, এই জায়গায় আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। সেটা জি, হলো, আপনি এক দাগে যেমন বলছেন যে বিএনপি আসলে আ আ এই যে যেমন অস্থিরতা তৈরি হবে না। তারপরে আ আ না, যেটা বললেন যে অস্থিরতা তো তৈরি হবে, না, রাজনৈতিক মানে অস্থিরতা। যেটা বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে আপনার কি বলে আ মানে প্রতিপক্ষকে ঘায়েল করবে না, এরকম করবে না। হ্যাঁ, 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 কিন্তু রাজনৈতিক ধরেন, প্রতিহিংসা কিন্তু একটু কম। হ্যাঁ, কিন্তু প্রতিহিংসা যেটা বলছেন, কিন্তু মানে আমরা যদি আগে দেখি, আপনি দেখেন তারেক রহমানের বিপক্ষেও কিন্তু রাজনৈতিক যেমন ১ ২১-এ গ্রেনেড হামলার বিষয়টি রয়েছে, বা জি, এই অভিযোগগুলো কিন্তু আছে। কিন্তু হ্যাঁ। ধরেন আপনি এই জায়গাটা থেকে মানে ওই বিষয়গুলাকে মাথায় রেখেই কি আপনি এটা বলছেন? নাকি না, জাস্ট তার কথা শুনে বলছেন? না, আমি কিভাবে বলছি আপনাকে বলি। আম কারণ ওনারা বিগত দিনে ওনাদের একটা শিক্ষা হয়েছে, একটা ক্যালকুলেশন আছে। আম তারেক রহমান দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে ছিলেন, দেশে আসতে পারেননি। বিএনপির জন্য এটা একটা মারাত্মক চান্স হবে। মানে প্রুভ করার যে বিগত দিনে যারা ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ভয়ানক বাজে একটা শাসনামল ছিল, সেই জিনিসটাকে রিশেপ করা বা ইমপ্রুভ করা বা মানুষকে আহ, দেখানো যে হ্যাঁ আমরা করতে পেরেছি, এবং গ্রেনেড হামলাটার জন্য ওনাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। এই ব্যাপারটাও আমি মনে করি যে ওই গ্রেনেড হামলাটা যদি তারা আর কি ওটা নিয়ে একটু কথা বলে, সেটা বা ওই ব্যাপারটা তুলে আনে, তাহলে ওনাদের রাজনীতির জন্য খুব ভালো হবে, যেটা আমি বলতে চাই। আর ওনার একটা ব্যাপার আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে গিয়ে উনি বলেছেন যে যদি আওয়ামী লীগের মানে শেখ হাসিনার ছেলে মেয়েরা রাজনীতি করতে চায়, জনগণ যদি তাদেরকে চায়, তাহলে আমার কোনো অসুবিধা নাই। এই জিনিসটার কারণে আমি বলেছি। আর একটা জিনিস দেখবেন, এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং জামাতের লোকজন যেই পরিমাণ খোঁচাখুচি করেছে, যে পরিমাণ প্রতিহিংসামূলক বক্তব্য দিয়েছে, চেষ্টা করেছে যে ওনাদের খেপিয়ে তুলতে, কোনো হিউজ পরিমাণে মারাত্মক পরিমাণে ভায়োলেন্স তৈরি হোক, এই যে ভায়োলেন্স ইনস্টিগেট করার জন্য জামাত এবং এনসিপির পক্ষ থেকে মারাত্মক চেষ্টা চলেছে। কিন্তু দেখবেন আমি খুব খুশি হয়েছি, মির্জা আব্বাস একদম ডাইরেক্ট বলছে আমি ওকে চিনি না, তো আমি এই লোককে চিনি না, মানে সে ফুললি অ্যাভয়েড করেছে। এইটা আমার কাছে ভালো লেগেছে। এই যে মানে এই এই যে ওকে ফুললি ইগনোর করা, ওর মতো একটা মানুষকে যে একদম ফুললি ইগনোর করে যাওয়া, এর থেকে ভালো কিছু তো নেই। এইটা যদি তারা ধরে রাখতে পারে যে প্রতিহিংসামূলক জায়গাটায় না, যে একটা মানে সভ্য জাতি তৈরি করা, যে আমাদের কিন্তু একটা কোট আনকোট অসভ্য এবং গালিবাজ যে
জাতি তৈরি হয়েছে নতুন করে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই রেগুলার যে ভীষণ ধরনের গালিবাজ, যে পারে সে গালি দিয়ে যাচ্ছে এইসব। এই জায়গাটা থেকে উত্তরণের এবং ভদ্রচিত্ত সভ্য একটা বাংলাদেশের অসম্ভব প্রয়োজন এই মুহূর্তে। এবং এই মুহূর্তে আমাদের কাছে তো অপশন নাই। এই মুহূর্তে আমাদের কাছে একটা অপশনই আছে, যদি বিএনপি আসে তাহলে দেশটার অবস্থা কিছুটা হলে ভালো যাবে। আপনি কোনো এক্সট্রিমিস্ট গ্রুপের কাছে দেশ দিতে পারবেন না। এক্সট্রিমিজম কোনো দেশের জন্য কখনো ভালো হয় না। তো তারা যে এক্সট্রিমিজমটা করেছে, এই যে বিগত 18 মাস জামাত কি করতে পারে সেটা তো আমরা দেখেছি। আচ্ছা, এখানে আমি যেহেতু আপনি বলতেছিলেন তারপর আমি প্রশ্নটা করে রাখি। যেমন ধরেন আপনি বিএনপির কথা বললেন যে তারেক রহমান আসার পরে উনার বিভিন্ন কথা কার্যক্রম দেখে আপনার এক ধরনের মনে হয়েছে যে বিএনপি আসলে এই যে 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 সংস্কৃতি যে পরিবর্তনের কথা বললেন সেটা হবে। ঠিক একইভাবে ধরেন জামাতও তো বলছে যে তারা আপনার কোন ধরনের এক্সট্রিমিস্ট গ্রুপ হিসাবে না, তারা ন্যায়ের পক্ষে মানবিক একটি রাষ্ট্র করতে চায়। অর্থাৎ তারাও তো অনেকগুলো বিষয় বলেছে। তাহলে আপনি সেইগুলাকে কি আপনি কিভাবে বলবেন? সেই জায়গাটায় আপনি কি বলবেন? জামাত হচ্ছে কি, জামাতের কথা আর বিএনপির কথাবার্তা তো এক না। বিএনপি যা বলে একই কথা বলে। বিএনপি সারা জীবনই একটা মধ্যপন্থা দল, বা সেন্টার রাইটও বলতে পারেন। সেন্টার লেফটে থাকে না তারা, মোস্ট অফ দ্য টাইম সেন্টার লেফট রাইটই থাকে। তারপরেও কিন্তু তারেক রহমান একটা কথা বলেছেন, আমি আপনাকে শোনাই। এই ধরনের কথা হচ্ছে বলাতে আসলে আমাদের জন্য কিছু সুবিধা আছে। আমি একটুখানি একটা সেকেন্ড, আমি এর মধ্যে জামাতের কথাটাও বলতে থাকি। সেটা হচ্ছে জামাত যেটা বলে সেটা প্রতিনিয়ত পরিবর্তন হয়। একবার বলে শরিয়া, আর একবার বলে শরিয়া চায় না। আবার মানে তাদের একজন ওই যে সাতক্ষীরায় বলছে যে আপনার সব নারীদের হিজাব পড়তে হবে এবং মাহারাম নিয়ে চলতে হবে, মানে হিন্দুদেরকেও মাহারাম নিয়ে চলতে হবে। তার মানে কি, যে আপনি কোনোভাবেই মানে তাদের একজনের কথা আরেকজনের সাথে মেলাতে পারবেন না। এবং যখন আপনি মেলাতে যাবেন তখন তারা বলবে কি যে এটা আমাদের সেন্টারের কথা না, ওইটা আরেকজনের কথা। তো তারা মূলত যে কি চায় সেটা খুব ফ্লাকচুয়েশন আছে, তাদের কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নাই। জামাতে ইসলাম সেটা একটা ধর্মভিত্তিক দল। তারা যদি ইসলামিক দল হয় তাহলে তারা শরিয়া যে আইন সেটাকে বলবৎ করবে। এটা হচ্ছে লজিক, যুক্তি। এই যুক্তি তো খণ্ডন করতে পারবে না জামাত নিজেই, তাহলে তো সে ইসলাম থাকে না, তাহলে তো তার নামটা চেঞ্জ করে দেওয়া এবার হবে। যেমন তাদের ধরেন এবার যেমন এটা নিয়ে ব্যাপক আসলে আমি মানে এটা আসলে যেমন ধরেন এই যে এই কথার কারণে এখন কিন্তু ওই যে ধর্মীয় গ্রুপগুলোর ভিতরে কিন্তু ভাগ হয়েছে। একটা গ্রুপ কিন্তু জামাতকে আসলে ধর্মীয় রাজনীতি থেকেই বার করে দিছে। এরকম বিষয়গুলো আছে। আমরা পরে আরেকটি বিষয়ে প্রশ্ন করি আপনাকে, সেটা হলো যে এই যে বাংলাদেশে ধরেন এরকম 24 সালের আগস্ট পরবর্তী যে একটা পরিস্থিতি তৈরি হলো এবং বাংলাদেশে একটা এই যে গত 18 মাসের একটা পথ পরিক্রমা পাড়ি দিল, এই সময়গুলো রাজনৈতিক দলগুলো কি আসলে কিছু শিখলো, কোনো শিক্ষা নিল এবং সেই কি শিক্ষা নেওয়া উচিত ছিল এবং সেটা আসলেও তারা কতটুকু নিতে পারলো? আপনি এই জায়গায় যদি একটু বিশ্লেষণ করেন। আমি শিক্ষা নেওয়া বলতে দেখেছি যে শেখ হাসিনার পুত্র যে জয়, ওনার কথাবার্তা অনেক ম্যাচুরিটি এসেছে। ওনার কিছু ভিডিও আমি দেখেছি আল জাজিরাতে, ওনার একটা ইন্টারভিউ দেখেছি, সেখানে উনি মোটামুটি ভালো কথা বলেছেন। এবং আগে ওনার কথা আমি যেটা শুনেছি সেটা কিছুটা মানে শেখ হাসিনার ধাঁচেরই কথা বলতেন, এবং ওনারা অনেক বেশি মানে ওনাদের স্পিচে কিছু প্রবলেম আছে, যে মানে একেবারে হুট করে খুব আনসেন্সার্ড ভাবে কথা বলে থাকে, যেটা পপুলিজমের সাথে যায় না। কারণ আজকাল মানুষ হচ্ছে
সে যা পছন্দ করে সেটা শুনতে চায়, কিন্তু আওয়ামী লীগ ওই ধরনের বক্তব্য দিতে পারতো না। কিন্তু ইদানিং দেখলাম যে তাদের কিছুটা পরিবর্তন হয়েছে, যে মানে ভালো কিছু বক্তব্য দিচ্ছে। তো এটা যদি একটা শিক্ষা হয় তাহলে খুবই ভালো। আবার দেখছি যে তারেক রহমানের আপনি যদি বক্তব্যগুলি ভালো করে অ্যানালাইজ করেন, কিছু কিছু জায়গায় যে ওই যে ভূমিকম্পর ব্যাপারটা ছাড়া, ভূমিকম্পর ব্যাপারটা খুবই বাকওয়াস ছিল। ওইটা আমার কাছে খুব দুঃখ লেগেছে যে একটা সায়েন্টিফিক ব্যাপারকে সে ওইভাবে কেন বর্ণনা করলো। ওইটা বর্ণনা করার পেছনে হয়তো তার একটা কারণ ছিল, হয়তো সে জানে যে যেই জাতি মানে জামাতের কথা বিশ্বাস করতে পারছে যে বেহেস্তের টিকিট সত্যি পাওয়া যায়। আবার আপনি দেখেছেন কিনা ফেসবুকে বেহেস্তের পাসপোর্ট, বেহেস্তের ভিসা এগুলিও বিক্রি হচ্ছে একদম পাসপোর্টের আকারে, ভিসার আকারে, দেখেছেন কিনা? হ্যাঁ, তো ওই জাতিকে ফটোকার্ড আমার মনে হয় যে এগুলার এই দুটো জিনিসই আছে, যে একটা হলো ওই যে মানে বেহেস্তের আপনার কি বলে টিকেটের যে কথা, মানে বেহেস্ত পাবেন, এটা বিএনপিরও কয়েকজন বলছে, জামাতেরও কয়েকজন বলছে, কিন্তু যেগুলো এই যে পাসপোর্ট বা ইয়েতে, এগুলো মনে হয় ফটোকার্ড, মানে ফেক ফটোকার্ড আমরা অনেক দেখেছি। এই মানে যেটা ভিসা পাসপোর্টের বিষয়, এটা ফটোকার্ড আমার মনে হয়। হ্যাঁ, ফটোকার্ড হলেও এই ধরনের মানে ছোট ছোট চটি বই কিন্তু বিক্রি করে এই ধরনের নামে। ওটার মধ্যে হয়তো দোয়া টোয়া আছে, এই সমস্ত কিছু একটা হতে পারে, এরকম জিনিস থাকতে পারে। তো এটা বহু বই, ছোট ছোট পাতলা পাতলা অনেক বই পাওয়া যায় এরকম, রাস্তাঘাটে বিক্রি করে, ট্রাফিক সিগন্যালে বিক্রি করে, আপনি পাবেন। হয়তো ওই ধরনের দোয়ার বইও থাকতে পারে এগুলা। তো যাই হোক, সেটার নাম যদি বেহেস্তের দোয়া, দোয়া পড়ে বেহেস্তে যাবে, সেটার নাম যদি বেহেস্তের টিকিট বা পাসপোর্ট হয়, সেটাও একটা খুব একটা আমি অবাক হব না। তো যেটাই হোক, যে এক্ষেত্রে মানে তারেক রহমানের দুই একটা বক্তব্য ছাড়া, একদম দুই একটা বক্তব্য ছাড়া বাকি সব বক্তব্য যদি দেখেন, তাহলে উনি ব্যক্তিগতভাবে এবং মির্জা আব্বাস, এই দুজনে বিশেষ করে ওনারা কিন্তু প্রমাণ করেছেন যে ওনারা প্রতিহিংসাপরণ বক্তব্য দিচ্ছে না, এবং খুবই নোংরা কাদা ছোড়াছুড়ির রাজনীতিটাও করতে চাচ্ছে না। এইটা একটা পরিবর্তন। ওই যে আমি যে জয়ের কথা বলেছি, জয়ের মধ্যেও এই যে জয় এবং তারেকের মধ্যে আমি একটা পরিবর্তন দেখেছি। এবং এই আপনাকে একটা কথা বলি, তারেক যদি কাদা ছোড়াছুড়ি না করে তাহলে জয়ও করবে না, জয় যদি কাদা ছোড়াছুড়ি না করে তাহলে তারেকও করবে না। তাহলে এই যে নতুন মানে ওনাদের নতুন প্রজন্ম, জিয়র রহমান এবং বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এবং শেখ হাসিনা পুত্র জয়, এরা যদি একটু সুন্দরভাবে ভদ্রচিত্ত এবং মানে প্রতিহিংসার রাজনীতি বা যে অসম্ভব নেতিবাচক বক্তব্য, যা খুশি তাই বলা থেকে তারা যদি নিজেদেরকে, এই দুটো ব্যক্তি নিজেদেরকে মানে স্টপ করতে পারে, তারা যদি পরিশালিত ভাষায় কথা বলতে শুরু করে, আপনি দেখবেন এদের যে নেতৃস্থানীয় লোকজন এবং এদের দলের লোকজন, তারাও অনেকটা পরিবর্তন হবে এবং সেখান থেকে মানে আমরা একটা ভালো রাজনীতি পেতে পারি। তবে আমার যত আলাপ, আমি খুব দুঃখজনকভাবে বলি, আপনি পক্ষপাতিত্ব বলতে পারেন, আমি বললে আমি কিছু মনে করব না। আমি বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দল নিয়েই আর কি কথা বলেছি। এবং হোপটা, দেশের পক্ষে যে হোপটা, আওয়ামী লীগ মারাত্মক ভুল করেছে, বিএনপিও 2001 থেকে 6 পর্যন্ত মারাত্মক মারাত্মক ভুল করেছে। আমি বলছি না তারা খুব ভালো শাসন করেছে, কিন্তু আমি এটা বলতে চাই যে এই দুটো দলই চাইলে নিজেদেরকে রিফর্ম করে, চাইলে নিজেদেরকে পরিবর্তন করে, যেহেতু তারা দুটো দলই স্বাধীনতার পক্ষের দল এবং দেশকে ওন করে, একজনের মানে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছেন, বঙ্গবন্ধুর প্রত্যেকটা বাঙালি আমরা যারা স্বাধীনতাকে ধারণ করে আমরা কৃতজ্ঞ। এট দ্য সেম টাইম আমরা কিন্তু মানে ছোটবেলা থেকে শহীদ জিয়র রহমানের যে ভাষণটা, আমি মেজর জিয়া বলছি, সেটাও আমরা ছোটবেলা থেকে মানে শুনে শুনে বড় হয়েছি। তো এই দুটো দলের কাছেই কিন্তু বাংলাদেশ অনেক আশা করতে পারে। এই দুটো দলই কিন্তু নিজেদেরকে রিফর্ম করে তাদের পুরানো ভুল ভ্রান্তি থেকে তারা শিক্ষা নিয়ে তারা
চাইলে একটা ভালো দেশ গঠন করতে পারে। এই জন্য পারে যে দেখেন, তাদের কিন্তু লুটপাট করার কিছু নাই, তাদের যে পরিমাণ ক্ষমতা আছে, তাদের যে পরিমাণ সাপোর্ট আছে বাংলাদেশের জনগণের, এবং এই দুটো দলের যে পরিমাণ কালচারাল ক্যাপিটাল আছে, এরপরে তো তাদের অর্থ, টাকা পয়সা, এই গরিব দেশের টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাচার করা, রিজার্ভ শূন্য করে দেওয়া, এগুলি তো প্রয়োজন নাই। তারা কিন্তু চাইলে কিন্তু দেশটার আমরা জন্য কিন্তু এই জায়গাটাই আপনাকে যদি বলি যে আমরা গত এই যে সময়ে যেসব আমরা তথ্য পেয়েছি যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, এই যারা সরকারে থেকেছে তারা বেগম পাড়ায় বাড়ি করেছে, বিদেশে যুক্তরাষ্ট্রে কারো কারোর আছে যে মানে একটা মানুষের কত বাড়ি লাগে সেটাও আমরা দেখেছি। 36টা হচ্ছে শুধু ইউকে তে, হচ্ছে মনে হয় 36টা প্রপার্টি, এবং দুবাইতে আছে মানে প্রায় 300-400 336। এই যে মানে এই জায়গাটাই আমি আপনাকে বললাম যে আসলে লুটপাটের মানে যারা সুযোগ পেয়েছে তারাই করেছে, মানে বিষয়টা আসলে দরকার নেই। যার আমরা দেখলাম যে ধরেন এই যে 400 বাড়ি একজন মানুষের, মানে এত বাড়ি কেন লাগে, কিংবা মনে করেন যে একজন, হ্যাঁ, তো এরকম আমরা আরো দেখেছি। তো ওই জায়গায় আমার মনে হয় যে আসলে আপনি যেটা বললেন ওই জায়গাটা ভালো, যে আমরা পরিবর্তনে রিফর্ম করে যদি নতুন প্রজন্মের এই যে প্রতিনিধিরা তারা যদি রিফর্ম করতে পারে, তাহলে আমার মনে হয় যে আপনার একটা সুন্দর বাংলাদেশ। আমি এই দুটো দলের কথা এজন্য বলেছি যে বামপন্থীরা এখন পর্যন্ত কিছু করতে পারেনি, কিন্তু বামপন্থীদের ভালো কিছু করতে পারার প্রয়োজন ছিল, কারণ তারা মেহনতি মানুষের জন্য কাজ করে, তারা সোশ্যালিস্ট, তারা চায় ইকুয়ালিটি, ডাইভার্সিটি, ইনক্লুশন, তারা প্লুরালিজম চায়, তারা চায় যে দেশের অর্থনীতি একেবারে একটা ভারসাম্য মধ্যে থাকুক, গরিব মানুষ একদল অলিগার্ক থাকবে না, গরিব মানুষের খেয়ে পড়ে বাঁচা। তারপরেও এত সুন্দর ফিলসফি থাকা সত্ত্বেও আইডিওলজি তো তাদের বেস্ট লেফটের, কিন্তু এত সুন্দর আইডিওলজি থাকা সত্ত্বেও তারা কিছু করতে পারে না। এবং আমি জানি না কোনোদিন বামপন্থা বাংলাদেশে উত্থান হবে কিনা। আমরা একটা খুবই ভালো একটা শো করব এক সময়, যে আসলে কেন পারলো না তারা, এই যে তাদের যে এত কিছু সুন্দর অনেক কিছু ছিল, অনেক আইডিয়া, তাদের আইডিওলজি পুরোটাই সুন্দর, খারাপ একটাও পাবেন না আপনি। হ্যাঁ, কিন্তু সেইগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আর একটা পুরো শো হতে পারে, আমরা নিশ্চয়ই এরকম একটা শো করব ইনশাআল্লাহ। তো এবং ডানপন্থা, আমি আর একটা লাইন একটু বলে রাখি, শেষ করে দেই। সেটা হচ্ছে যে যেহেতু বামপন্থা কিছু করতে পারেনি, সেখানে ডানপন্থার হাতে যদি দেশ চলে যায়, ডানপন্থা মানে কি? এক্সট্রিমিস্ট গ্রুপ, যারা কিনা আপনার একটা নির্দিষ্ট দলের, নির্দিষ্ট গোষ্ঠীর, নির্দিষ্ট কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে, এবং তাদের রাজনীতিটাই হচ্ছে দমন নিপীড়নের। তারা আপনাকে দিয়ে, তারা এই যে আপনি দাড়ি টাড়ি নাই, আপনি এভাবে থাকতে পারবেন না, আপনার শরীরে দাড়ি, আপনার যে এই যে চেহারা সুরত কেমন হবে সেটাও তারা নির্ধারণ করবে। আমার যে চুলটা দেখতে পাচ্ছেন এটাও আপনি দেখতে পারবেন না, কারণ আমার চুলের উপরে হিজাব পরবো না, আমার চোখ দেখা যাবে না, হাত দেখা যাবে, সেটাও তারা নির্ধারণ করবে। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি বা বামপন্থার কোন রাজনীতি তারা কিন্তু এটা করবে না, কারণ তাদের রাজনীতি তো এটা না, তারা তো বায়ো পাওয়ার খাটায় না। কিন্তু ডানপন্থা, আমি এত বিরোধিতা করার পেছনে কারণই তো এটা, যে তাদের রাজনীতি ভিন্ন, তাদের রাজনীতি ব্যক্তিকে, পুরো দেশকে ঠিক তারা যা চায়, তাদের যে আইডিওলজি, সেইভাবে আপনার শরীরকেও সাজাতে হবে। নট অনলি আপনার জীবন ব্যবস্থা, নট অনলি আপনার পলিটিক্যাল যে বিং, আপনি যে ব্যক্তি বা আপনি রাজনৈতিক যে ব্যক্তি, সেই না, আপনার সংসার কিরকম চলবে, আপনার অর্থনীতি কিরকম চলবে, আপনার সমাজনীতি কিরকম চলবে, আপনার সবকিছু তারা নির্ধারণ করবে। ইভেন আপনার শরীরের ভেতরে কিরকম, মানে শরীরটা কিভাবে আপনি ইয়ে করবেন, মানে প্রেজেন্ট করবেন, আপনার চুল কতটুকু থাকবে, ইভেন আপনার ওয়াইফের সাথে যে আপনার সম্পর্ক, সেখানে যে আপনার ইন্টিমেট রিলেশনশিপ, সেই রিলেশনশিপটায় কখন কি রকম থাকতে হবে এবং কি 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 উপায় করতে হবে, সেটা পর্যন্ত তারা ছাড়ে নাই, সেটা পর্যন্ত তারা নির্ধারণ করে দিবে। এই ধরনের রাজনীতি আমি এই দেশে কামনা করি না ভাই। জি, ধন্যবাদ। আমরা অনেকগুলো বিষয় আলাপ করলাম।
আমি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি সর্বশেষ আপনার কাছে মোটা দাগ মানে জাস্ট একদম ধরেন পয়েন্ট যদি দিতে বলি, রেটিং যদি দিতে বলি, যে আউট অফ 100 এর মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কত মার্কস দেবেন, সেটা আপনি একটু কত দেবেন এবং কেন দেবেন সেটা আপনি একটু বলবেন। আচ্ছা, আউট অফ 100 যদি হয় 100 তাহলে আমি তাদেরকে 8 বা 9 দিব আর কি। ফেল মানে টেরিবলি ফেল করেছে। এর এর কারণ হচ্ছে যে এই 8-9 দেওয়ার কারণ হচ্ছে একটা ভঙ্গুর অর্থনীতি এবং একটা দেশের যখন মানে প্রিভিয়াস যে গভর্নমেন্ট তারা যখন চলে যায়, তারা সবকিছু রেখে যখন চলে যাওয়ার অবস্থা হয়, তখন এসে এই ভঙ্গুর দেশটাকে যেহেতু তারা হালটা ধরেছে, এই হালটা ধরার জন্য একটা ধন্যবাদ দিব যে অ্যাটলিস্ট একটা গ্রুপ এসে একটা মানে মধ্যবর্তী সময় তারা অ্যাটলিস্ট অ্যাডমিনিস্ট্রেশনটা ধরে রেখেছিল, সেই জন্য তাদেরকে এই মার্কসটা দিব। এছাড়া তাদের ফেইলিওরের কোনো শেষ নাই, এই জন্য যে তাদের আমি কোনো মার্কস দিতে পারি না, এই জন্য যে তারা মবকে উস্কে দিয়েছে। কারণ যে কোনো আপনার অভ্যুত্থান হোক, বিপ্লব হোক, সেটার পরে মানুষ এমনি উগ্র থাকে, মানুষের তাজা তাজা যে উগ্রতা, মানুষের যে ভেতরকার যে অ্যানিমাল ইনস্টিংক্ট, সেটা খুব বেড়ে যায়। সেই জিনিসটাকে দমন করতে হয় ল অ্যান্ড এনফোর্সমেন্টের মাধ্যমে, এবং সেই জিনিসটাকে সেটাও যদি না করতো অ্যাটলিস্ট মোটিভেশন দিয়ে, উস্কে দিয়ে না। সুতরাং এবং বিগত দিনে তাদের যে আপনার তাদের বিরুদ্ধে অনেক লুটপাটের যে ঘটনা আছে, এই যে শিশু উপদেষ্টারা যারা, তাদের পিএস এর বিরুদ্ধে কোটি কোটি টাকা ইনকামের বা লন্ডারিং করার রিউমার আছে। তো এবং যে ধরনের প্রতিহিংসামূলক কথা এই জায়গায় আমি একটু আপনাকে আরেকটু বলতে চাই যে আপনি যেহেতু ব্যাপক লুটপাট বা অন্যান্য বিষয়গুলো বললেন, সরকার সর্বশেষ গতকালকে একটি তাদের সম্পদের হিসাব নিকাশ প্রকাশ করেছে, এবং সেটা আগে কত ছিল এবং সেটা নতুন কত হয়েছে, অর্থাৎ সর্বশেষ আয়কর বর্ষে সেই বিষয়টা দিয়েছে, এবং সেই হিসাব নিকাশে কিন্তু খুব বেশি বাড়ে নেই, আবার কারো কারো কমেছে। তো এইটা নিয়েও যদি আপনি মানে একটু অল্প কিছু বলেন, তারপর আমরা শেষ করব। তাদের সবারই বেড়েছে মোটামুটি, মানে বলার মতো না এরকম। হ্যাঁ, খুব হিউজ পরিমাণে হয়তো ডিফারেন্স নাই, শুধু মনে হয় বাণিজ্য উপদেষ্টার বেশি বেড়েছে দেখলাম, বাণিজ্য উপদেষ্টার অর্থ, এবং সে তো একজন বিজনেসম্যানও, সোফার আই নো, আকিজ গ্রুপ নাকি ওনাদের, তো অলটুগেদার ওনারটা অনেক বেড়েছে। এছাড়া তাদেরটা সহনীয় পর্যায়ে আছে। এটা ভালো যে এই মানে তাদের আয় ব্যয়ের হিসেবটা তারা দিয়েছে, এটা খারাপ না। কিন্তু এটা তো 1 বছরের দিয়েছে, আপনি গত মানে এই মানে এই বছরটা তো ধরেনি, 24-25 অর্থ বছরেরটা দিয়েছে, এটা তো নিশ্চয়ই শুনেছেন, 1 বছরের যে হিসেব, সেই 1 বছরের পরে যে 7-8 মাস আছে, সেই 7-8 মাসের হিসেব কিন্তু তারা দেয়নি, আপনি যদি খেয়াল করে দেখেন। এবং সেই যে 7-8 মাসের হিসেবটা, সেখানেও কিন্তু এখন ওই হিসেবটা আর এই হিসেবটার মধ্যে ব্যাপক যে কোনো ব্যবধান হতে পারে না, সেটা বিশ্বাস করি কিভাবে আপনি বলেন। সেক্ষেত্রে তো পার্শিয়াল ওটা। আর যদি নিশ্চয়ই এইটা নিয়ে, যেহেতু এই সরকার চলে গেলে নিশ্চয়ই এটা নিয়ে স্বাধীন যারা ক্ষমতায় আসবে বা না আসলেও নিরপেক্ষভাবে হইলেও হয়তো এটা নিয়ে অবশ্যই তদন্ত হবে বা আমরা জানতে পারবো, মানে মোট কথা আমরা জানতে পারবো, সেই প্রত্যাশা 7 মাসেরটাও জানতে পারবো আমরা যে পরেরটা কি হয়েছে হয়তো। জি জি, আমরা অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই জানতে পারবো আশা করি, কারণ এখন আসলে কোনো কিছুই আপনার লুকানোর সুযোগ আসলে খুব কম, এটা আমরা মনে করি। যাই হোক, আপনি খুবই সুন্দর অনেকগুলো বিষয় বলেছেন, আমরা খুবই ভালো কিছু আলোচনা করতে পেরেছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ব্যস্ত সময়ের মধ্যেও সময় দেওয়ার জন্য। পরবর্তীতে নিশ্চয়ই আরো অনেক বিষয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা বিভিন্ন বিষয়ে আলাপ করলাম। এই বিষয়গুলো বা অন্য কোনো বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা অভিমত থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তীতে আবারও কথা হবে নতুন অতিথির সঙ্গে নতুন বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।